আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দেশের ফুটবলের একটা খুবই গভীর সংকট নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, তবে তার আগে ছোট ছোট কয়েকটা খবর একটু শেয়ার করে নিই। একটা পজিটিভ আপডেট হচ্ছে, ভারতকে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছে এবং সেখানে ফাইনালে নেপালের বিপক্ষে আগামী বুধবার তাদের খেলার কথা। দেশের ফুটবলে, বয়সভিত্তিক ফুটবলে বলা উচিত, একটা বড় রকমের সাফল্যের জন্য আমরা আসলে অপেক্ষা করছি। তবে এটা যদি আনন্দদায়ক ব্যাপার হয়, তাহলে মুদ্রার ওপিঠে দুঃখের ব্যাপারও কিন্তু আছে। এবং সাম্প্রতিক সময়ে দেশে যে বন্যা চলছে এবং ওভারঅল অর্থনীতির যে অবস্থা, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফুটবলও যে পড়ছে, সেটার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। বন্যা নিয়ে যেহেতু কথা বলছি, বন্যা কবলিত অঞ্চলের একজন মানুষ হিসেবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যার মতো করে যতটুকুই পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, দুর্দান্ত কাজ করছে, তাদেরকে নানা উপায়ে আর্থিকভাবে সাহায্য করার একটা অনুরোধ রইল। এখন দেশের ফুটবলে যে সংকট নিয়ে কথা বলছি, সেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পর্কিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা কিনা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা, সেখানে এ সিজনের আগেও বাংলাদেশের জাতীয় দলের সেরা ফুটবলাররা কিংবা জাতীয় দলের আশেপাশে যারা ছিলেন, তারা 50 লাখ, 60 লাখ, 70 লাখ এর মতো অ্যামাউন্ট পেতেন সিজন প্রতি। একটা মাসে বলছেন, একটা পুরো সিজনের কথা বলছি। তবে সাম্প্রতিক সময়ে দেশে যা কিছু ঘটেছে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে জাতীয় দলের ফুটবলারদের ক্ষেত্রেও কিন্তু সিজনে যেখানে তারা 50 থেকে 70 লাখ বা তার চেয়েও বেশি পরিমাণ বেতন পেতেন, সেটা কমে একটা সিজনে মাত্র 5 থেকে 7 লাখে নেমে এসেছে। এবং অনেকের ক্ষেত্রে তো মাসে 30,000, 50,000 এমন চুক্তিতে খেলবেন কিনা এমন অফার করা হচ্ছে, যেটা সত্যিকার অর্থে দুঃখজনক। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, এই জিনিসটা আমি একেবারে সকলের একাত্মতা প্রকাশ করতে চাই, যতটুকু ফুটবল বুঝি দায়িত্ব নিয়ে বলছি, যে একজন ফুটবলার, তিনি সেটা যে কোনো দলে খেলুন না কেন, যে কোনো লেভেলে খেলুন না কেন, আপনি যদি পাড়ার ফুটবলও খেলেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে যদি আপনি খ্যাপ খেলেন, যেটাকে একেবারে সোজা বাংলায় বলে যে বিভিন্ন অঞ্চলে গিয়ে অঞ্চলভিত্তিক ফুটবল খেলেন, সেখানেও কিন্তু একজন ফুটবলারের বেতন বা ইনকাম মাসে মাসে 20,000, 40,000, 50,000, কিছু কিছু ক্ষেত্রে লাখ টাকাও কিন্তু হতে পারে। এটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট রাখার ব্যাপারই নেই যে একজন ফুটবলারকে আলাদা একটা ডায়েট চার্ট, খাওয়া দাওয়া কিংবা এক্সারসাইজ অথবা ফিটনেস নিয়ে কাজ করতে হয়। একজন ফুটবলারের নিজের পেছনে একটা বড় রকমের বিনিয়োগ বা খরচ আছে। কোনোভাবে জাতীয় দলের একজন ফুটবলার, সে জাতীয় দলের অবস্থা ফিফা র্যাঙ্কিংয়ের যদি 200, 210ও হয়, তারপরেও মাত্র 50,000 টাকা বেতনে একজন ফুটবলার কোনোভাবে নিজের স্ট্যান্ডার্ডটা ঠিক করতে পারে না। এবং আমার কাছে মনে হয় ফুটবল খেলাই সম্ভব নয়। এটার সঙ্গে যদি আপনি একমত না হন, তাহলে আমার পরবর্তী আলোচনার কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। আপনি দেশের ফুটবলের সকল ব্যর্থতার দায়টা বাফুফের ঘাড়ে না চাপিয়ে ফুটবলারদের ঘাড়ে নিয়ে আসবেন, ব্যক্তিগত আক্রমণে চলে আসবেন, যেটা আমি একেবারেই চাই না। এখন দেশের ঘরোয়া ফুটবলে যারা আসলে টপ ফুটবলার, তাদের একটা সিজন প্রতি বেতনটা আসলে ওভারঅল 60 থেকে 70 লাখ টাকা না হোক, অন্তত মাসে 2-3 লাখ টাকা হওয়া উচিত। অর্থাৎ একটা সিজন জুড়ে অন্তত 20-30 লাখ টাকার একটা চুক্তি তাদের পাওয়া উচিত, যেটার মাধ্যমে তারা তাদের ফ্যামিলি চালাতে পারবেন এবং একই সঙ্গে নিজেদের পেছনে খরচ করে নিজেদের ফুটবল শৈলীটা প্রদর্শন করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আর্থিক সচ্ছলতা পাবেন। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলারদের আর্থিক সচ্ছলতা নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে, কতটা আফসোসের ব্যাপার। আমি অন্য কোনো ফুটবলারের ক্ষেত্রে যাব না, জামাল ভুঁইয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দিই। জামাল ভুঁইয়াকে আবাহনী অফার করেছে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা চুক্তিতে খেলার জন্য। জামাল, যিনি কিনা গত বছরগুলোতে 50 লাখ, 60-70 লাখ টাকার অফার পেয়েছেন, তিনি মাসে 50,000 থেকে 1 লাখ টাকার অফার পাচ্ছেন। স্বাভাবিকভাবে জাতীয় দলের ক্যাপ্টেন সেটা রিজেক্ট করে দিয়েছেন এবং জামাল ভুঁইয়া এবার প্রিমিয়ার লিগে কোনো দলই পাননি। সামনে ভুটানের বিপক্ষে 2টো প্রস্তুতি ম্যাচ খেলবেন। বাংলাদেশ জাতীয় দলের লম্বা সময়ের ক্যাপ্টেন এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কোনো আসলে দলই পাননি। ব্যাপারটা আসলে কতটা সিরিয়াস একটাবার ভেবে দেখুন। এখন এই সিরিয়াস অবস্থায় তৈরি হয়েছে কারণ দেশের ফুটবলের বিনিয়োগের উৎস কিন্তু একটা বা দুটো, এবং এটা কিন্তু বেশ কয়েকটা প্রতিষ্ঠানের হাতে একেবারে কন্ট্রোল ছিল, যেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা আরও যদি নির্দিষ্ট করে বলি। যেমন আমরা সকলে জানি যে বসুন্ধরা গ্রুপের একটা বড় রকমের বিনিয়োগ ফুটবলে আছে। বসুন্ধরা কিংস ছাড়াও শেখ জামাল, শেখ কামাল এমন টাইপের ক্লাবগুলোর স্পন্সর হিসেবে বড় রকমের একটা বিনিয়োগ তারা কিন্তু করছিল। সাম্প্রতিক সময়ে অনেক বেশি করে বিতর্কিত বসুন্ধরা গ্রুপ শেষ পর্যন্ত ফুটবলে বিনিয়োগটা অব্যাহত রাখতে পারবে কিনা, সেটাও একটা ভাবনার বিষয়। বসুন্ধরা গ্রুপের বিপক্ষে তাদের প্রতিষ্ঠানের মালিক, এমডি যারা চালান, তাদের বিরুদ্ধে একের পর এক কিন্তু কেসও হচ্ছে এবং বিতর্কিত ব্যাপারগুলো আসলে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক বিতর্কে, অনেক কর্মকাণ্ডে তারা কিন্তু জড়িত। তবে নেগেটিভ ইম্প্যাক্টটা ফুটবলে আসছে এভাবে যে বসুন্ধরা গ্রুপসের বিনিয়োগটা তারা শেখ জামাল, শেখ কামালের মতো গ্রুপের ক্ষেত্রে বা ক্লাবগুলোর ক্ষেত্রে আসলে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ স্পন্সরশিপ ডিলগুলো বাতিল করছে, যে কারণে ওই সকল ক্লাবের এবং আরও অনেকগুলো ক্লাবের প্লেয়াররা রীতিমতো যেখানে সিজন প্রতি 40-50 লাখ টাকা পেতেন, সেখানে 5-6 লাখ টাকা পাবেন কিনা সেটাতেও কিন্তু একটা সন্দেহ দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে কি করা উচিত?
করাটা উচিত যে শুধুমাত্র একটা দুটো গ্রুপের কাছে, একটা দুটো ক্লাবের কাছে দেশের ফুটবলের সকল রকমের চাবিকাঠি থাকবে, এটা আর মেনে নেওয়াই যায় না। নতুন নতুন বিনিয়োগ দরকার, একাধিক প্রতিষ্ঠানের এখানে এসে একটা সুষ্ঠু বিনিয়োগের পরিবেশ দরকার, যাতে করে প্রায় সকল ক্লাবগুলো কোনো না কোনো বিনিয়োগ পায় এবং প্লেয়াররা যাতে করে ভালো একটা স্যালারি পান, ভালো একটা প্যাকেজ পান, তারা যাতে করে মাঠের ফুটবলে আসলে মনোযোগ দিতে পারেন। সেটার জন্য বাফুফে থেকে শুরু করে ক্লাব পর্যায়ে আমূল একটা পরিবর্তনের দরকার। আগে যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন তাদের সেই স্টাইলটা একেবারে পরিবর্তন করে ফেলে এখানে নতুন নতুন লোক দরকার, নতুন প্রতিষ্ঠান দরকার, একাধিক প্রতিষ্ঠান দরকার এবং সে প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কিন্তু একটা সুস্থ প্রতিযোগিতার মনোভাব দরকার। এক দুটো প্রতিষ্ঠানের কাছে দেশের ফুটবল একেবারে তুলে দেওয়া উচিত নয়। তবে আমার কাছে হতাশার ব্যাপারটা হচ্ছে এখনও কিন্তু আমি ঘুরে ফিরে সে বসুন্ধরা গ্রুপ, এখনই কিন্তু আমি ঘুরে ফিরে বিনিয়োগের জন্য, সংগঠনের জন্য সেই বাফুফে কাজী সালাউদ্দিনকেও দেখছি। আমি যতটুকু আশা করছিলাম যে বাকি গ্রুপগুলো বা বাকি কর্তা ব্যক্তিরা এগিয়ে আসবেন, তারা তাদের জায়গা থেকে ভোকাল হবেন, তারা এই দায়িত্ব গ্রহণগুলোর ব্যাপারে কিংবা স্পন্সরশিপের ব্যাপারে নতুন রূপরেখা নিয়ে আসবেন, তারা কিন্তু এখন পর্যন্ত আসছেন না। অর্থাৎ বাফুফের বিরুদ্ধে বা এই গ্রুপগুলোর বিরুদ্ধে গিয়ে যে অন্য একটা মহল তৈরি হওয়া উচিত বা একাধিক প্রতিষ্ঠান আসা উচিত, তারা কিন্তু সেভাবে এগিয়ে আসছেন না। তারা যদি এগিয়ে না আসেন তাহলে এই অল্প টাকার ফুটবলে, দেশের ফুটবলের এর আগে যে 12টা বেজেছে তার চেয়েও খারাপ সিচুয়েশন হবে। ব্যাপারটা আমার কাছে অনেক হতাশাজনক বলে মনে হচ্ছে এবং আশা করছি পয়েন্ট বাই পয়েন্ট ধরে প্রতিটা আলোচনা বা পয়েন্ট শুনলে আপনারাও আমার সঙ্গে একমত হবেন। ধন্যবাদ সবাইকে।